বাংলাদেশের প্রতিনিধি দলের উপরে হামলার ঘটনায় দায় এড়াতে পারে না স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক জন ট্যানলয়েচ। একাত্তরকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আশা করি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে একটি তদন্ত হবে। অন্যদিকে বাংলাদেশি কূটনীতিকরা মনে করছেন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে একটু যুক্ত করে নিতে চাই নয়ন বাঙ্গালীকে। তিনি ওয়াশিংটন ডিসিতে আছেন, যুক্তরাষ্ট্রে সমাজকর্ম গবেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি নয়ন বাঙ্গালী আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ঘটনায় অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়ে দেখছেন বা আরেকটু তারা নিরাপত্তা সহযোগিতা পেতে পারত বাংলাদেশি যে দলটি, তারা এ ধরনের কথা অনেকে বলছেন। যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনাকে আসলে কিভাবে দেখা হয়? ধন্যবাদ একাত্তর টেলিভিশন এবং আপনাকে, যিনি আজকে অনুষ্ঠান সঞ্চালনা করছেন। আমি প্রথমেই নিন্দা জানাই যে একটা অনির্বাচিত ঘটনা ঘটেছে, যেটি বাংলাদেশের ভাবমূর্তির জন্য যেটি কোনোভাবেই কাম্য নয়। কিন্তু তারপরেও বাংলাদেশের যে আমরা যে দীর্ঘদিনের রাজনীতির যে সংস্কৃতি আমরা দেখতে পাই এবং আমরা যে সংস্কৃতির সাথে অভ্যস্ত, যে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের ব্যক্তিবর্গ কোথাও গেলে সেখানে বিরোধী দল তাদেরকে ছোট করা, ডিম মারা, তাদের বিরুদ্ধে মিছিল করা, মিটিং করা, এবং এই যে কালচারটি বিশেষ করে আমাদের দেশের রাজনীতিগুলো, বিশ্বের বিভিন্ন দেশে এই রাজনীতিগুলোর যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটাই হচ্ছে মূল দায়ী প্রথমেই। কারণ এটি এমন না যে আপনি বা আমরা প্রথম দেখছি এই বিষয়টি, এটি অতীতেও আমরা দেখেছি। এবং এইটা কে এটার শুধরাবে এবং এটা কে করবে, এটাও ভিন্ন আলোচনা। মূল আলোচনায় যদি যাই, যে আপনি যে প্রশ্নটি করেছেন যে এটি যুক্তরাষ্ট্র বা তার প্রশাসন সেটি কিভাবে দেখছে, আপনি নিশ্চয়ই জানেন যে যেহেতু এই বাংলাদেশের সাথে সম্পৃক্ত, মানে বাংলাদেশ কিভাবে কাজ করে, যেহেতু বাংলাদেশ এখানে তিনটি লেয়ারে কাজ করছে। এখানে একটি হচ্ছে ধরেন বাংলাদেশের স্থায়ী মিশন জাতিসংঘ, তারা কাজ করছে। একটি কাজ করছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, এবং আরেকটি কাজ করছে বাংলাদেশ কনসুলেট অফিস। তার মানে তিনটির সমন্বয়ে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, তাদের দায় দায়িত্ব প্রোটোকল মেনটেন করা, এবং তাদেরই দায় দায়িত্ব স্টেট ডিপার্টমেন্ট কিংবা ফেডারেলের সাথে যোগাযোগ করে কিংবা সিক্রেট সার্ভিসের সাথে যোগাযোগ করে আরো বেশি নিরাপত্তা বলয় নিশ্চিত করা। তার কারণ যেহেতু এটা এমন না যেটি নতুন হয়েছে বা এটি হবে না, এটি নিশ্চিত ভেবেই কিন্তু তারা থাকছে। কারণ আপনি জানেন যে যখন আসিফ নজরুল সাহেব জেনেভায় গিয়েছিল, সেখানে অনেক বড় সিনক্রিয়েটের শিকার হয়েছে। তারপরে যখন মাহফুজ সাহেব যখন লন্ডনে এবং যুক্তরাষ্ট্রে আসে, সেখানে মানে এটি বিষয়টা হচ্ছে যে সরকারের বিরুদ্ধেই কিন্তু অবস্থান। এমন না যে আপনি রাজনৈতিক দলের নেতারা যদি যায়, এই কয়েকদিন আগেও কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘুরে গেছেন, ব্রেকফাস্টের ইভেন্টে এসেছিলেন এবং 3 জন প্রতিনিধি এসেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান এসেছিলেন, আমির খুসরো সাহেব এসেছেন। তখন তো কিছুই হয় নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই আক্রমণটা সরকারে যারা অবস্থান নেয়, সরকারের বিরুদ্ধেই আক্রমণটা, এবং সরকারকে ছোট করা। এবং এই কালচার, এটা কি অন্য দেশের ক্ষেত্রেও হয়, মানে নাকি মানে বাংলাদেশেই বাংলাদেশিরাই সেখানে আসলে আমাদের দেশের ভিতরকার পলিটিক্সটা ওখানে তারা শো করেন? সব দলেরই ওখানে মানে মিছিল মিটিং সভা হয় বা আক্রমণও করেন এক দল আরেক দলকে। এটা কি অন্য দেশেরও হয়? এইটা আপনি যদি মানে আমাদের মতো করে দেখেন, সেভাবে দেখা যাবে না। আমরা এরদোগানের বিষয়টা জানি, মানে অনেক জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে অনেক আলোচনা, অনেক প্রোটেস্ট, অনেক ডেমনস্ট্রেশন হয়। সেটা হতেই পারে, জাতিসংঘের সামনে হবে, সেখানে হোয়াইট হাউসের সামনে হবে। কিন্তু আমাদের যে কালচারটা হয়ে গেছে, আমাদের কালচারটা খুবই মানে নেতিবাচক এবং দৃষ্টিকটু একটা কালচার, যেখানে শুধু যে আপনি দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টে হয়েছে তা না, আপনি যেটা বাংলাদেশ পাড়া বলা হয় জ্যাকসন হাইটস, সেখানে গেলে দেখবেন প্রতিদিন ধাওয়া পাল্টা ধাওয়া, মিছিল মিটিং হচ্ছে। মানে সেখানে কিন্তু বিব্রত সাধারণ বাংলাদেশের মানুষই না, সেখানে বিব্রত সেখানকে যারা বসবাস করে প্রশাসন, তারা বুঝে উঠতে পারে না যে আপনাদের ডিমান্ডটা কার কাছে।
কোথায় ডিমান্ডটা, এবং এই ডিমান্ডটা এই পেশ করছেন কার কাছে? সর্দার ফরিদ একটা প্রশ্ন করতে চান আপনার কাছে। নয়ন বাঙালি একটা প্রশ্ন আপনাকে। প্রথম প্রশ্নটা হচ্ছে বড়ভাবে, সেটা নিউ ইয়র্কের ঘটনাটি এটা অনাকাঙ্ক্ষিত নাকি দূতাবাস কর্মকর্তাদের প্রি প্ল্যান্ড, এটা একটা প্রশ্ন উঠেছে। বিশেষ করে একজনের ব্যক্তির ব্যাপারে খুব বড় অভিযোগ উঠেছে, সেটা হলো শোয়েব আবদুল্লাহ। তাকে নেপালে ট্রান্সফার করা হয়েছে, সে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ এখন নেপালে। এরপরও সে কীভাবে আবার ওয়াশিংটনে রয়ে গেল এবং পরবর্তী সময়ে তাকে প্রোটোকলের দায়িত্ব দেওয়া হলো এই বাংলাদেশি অতিথিদেরকে, এটা একটা প্রশ্ন রয়েছে। আরেকটি হলো যে বাংলাদেশের দূতাবাস বিষয়টা তো জানতো যে এরকম একটা ঘটনা ঘটতো, হঠাৎ করে তারা আন্দোলনে নেমেছে বিষয়টা না, তারা যে অত্যন্ত পরিকল্পিতভাবে রয়েছে সেটা সবাই জানতো। কিন্তু আমরা দেখলাম যে দূতাবাসের ভূমিকাটাও কিছুটা তত সক্রিয় না। এবং আরেকটা বিষয়, প্রধান উপদেষ্টা ঠিকমতো বেরিয়ে গেলেন এবং উনি কিন্তু সবাইকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু একটা সমস্যা হয়েছিল, সরকারি প্রোটোকল কি জানি একটা জামালা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম জামাত নেতা ঠিকঠাক মতো বেরিয়ে গেলেন, কিন্তু বাকি দুজন বেরোতে পারলেন না। আমাদের একটু বুঝিয়ে বলবেন বিষয়টা আসলে কি? সর্দার ফরিদ ভাই, আপনি 3টি প্রশ্ন করেছেন, খুব যথার্থ প্রশ্ন। প্রথম প্রশ্নটি ছিল এটি মানে বাংলাদেশ মিশনের কিংবা দূতাবাসের, আমি তো বলেছি 3টা লেয়ারে কাজ করে, তাদের কোন প্রকার গাফিলতি আছে কিনা, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যার কথা বলেছেন যে ব্যক্তিটি শোয়েব আহমেদ, সে যেহেতু রাজনীতি করে আসছে এবং আওয়ামী লীগের সময় তার অবস্থান, এবং সেটা সে একক না, এই সংখ্যা অনেক রয়েছে। এবং থার্ড কোশ্চেনটি ছিল আপনার জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মাহমুদ তার দলের লোকজন ছিল, কিন্তু বিএনপির লোকজন কোথায়? আচ্ছা, 3টি প্রশ্নের উত্তরই আমি আপনাকে দেই। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি শুনছিলাম, আমার মনে পড়লো এখনই, ডক্টর মুর্তজা সাহেবের কথা, গোলাম মুর্তজা, যিনি প্রেস মিনিস্টার, স্পষ্ট করেই বলেছেন যে যেহেতু সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং তারা ইমিগ্রেশন পার হতে বিলম্ব হচ্ছিল, সেই বিলম্বের নিউজটি যারা আওয়ামী লীগের যে সকল ব্যক্তিরা, ওখানে ফ্যাসিস্টের যে দোসররা, যারা সবসময় বাংলাদেশের এই রাজনীতির চরিত্রটা একটা অ্যাগ্রেসিভ চরিত্র বাংলাদেশে নিয়ে আসছেন দীর্ঘ সময়, ৭১-এ যেমন নিয়ে আসছিলেন, ৭১-এর পরবর্তীতেও মানুষ যেমন শান্তিতে ছিল না, ঠিক এখনো এই একটা বড় ধরনের আমরা বিপ্লব ঘটানোর পরেও শান্তিতে নাই। সে কারণেই তাদেরকে কেউ না কেউ ইনফর্ম করতে পারে। খুব স্পষ্ট উনার, আমি যদি ভুল না করে থাকি, উনি বলেছেন যে কেউ না কেউ তাদেরকে জানিয়েছে যে তাদের ক্লিয়ারেন্সে দেরি হচ্ছিল, কারো ফিঙ্গারপ্রিন্ট মিলছিল না, এবং কারো সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আলাদাভাবে, যেহেতু আপনি জানেন যে ইমিগ্রেশনে এখানে সবার জন্যই সমভাবে প্রযোজ্য, এটি একটা বিষয় হওয়ার কারণে জানাতে পারে। উনি স্পষ্ট বলেছেন যেহেতু জানাতে পারে, তার মানে জেনেছে কেউ না কেউ। এবং সবচেয়ে বড় জিনিস, আশ্বস্ত করেছেন যেহেতু মামলা করা হবে, নিশ্চিতভাবে বলেছেন মামলা করা হবে। এবং আমি বলতে চাই এখানে সম্পূর্ণভাবে এই মিশন বা এই 3টি সেক্টরের দূতাবাসের কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনের বড় অভাব ছিল, এক। আর দ্বিতীয় সমস্যাটি ছিল, সবাই এত বেশি মাত্রায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার মন্ত্রী পরিষদ, মানে উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে এত বেশি মাত্রায় ব্যতিব্যস্ত থাকার কারণে তাদের প্রোটোকল সহ সবকিছু, ফলে এখানে যারা অতিথি হিসেবে যাদের সাথে যারা এসেছেন ডক্টর ইউনূস সাহেবের দাওয়াতে এবং এই সরকারের দাওয়াতে, এবং তারা এসেছেন, তারা অবজারভার হিসেবে আসুক কিংবা তারা এই সফরের সঙ্গী হিসেবে আসুক, যে প্রোটোকলই আসুক না কেন, যেহেতু আপনি জানেন যে ইউএন এর এই পুরো সেশনে, জাতিসংঘের এই সেশনে সরকারি দায় দায়িত্বের বাইরে বাহির থেকে সম্পৃক্ত থেকে মানে খুব সক্রিয় ভূমিকা রাখার কোনো সুযোগ নাই। কিন্তু আমি মনে করি যেহেতু এসেছেন, যেহেতু এটা অন্য পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস এসেছেন, কিন্তু দায় দায়িত্বটা কিন্তু সরকারের অবশ্যই ছিল। সরকারের বলতে আমি বোঝাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার, এবং যে সরকারের দায় দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে, এবং মিশনকে খুব ইনস্ট্রাকশন দেওয়া দরকার ছিল যে আমার জন্য তোমরা যতটুকু সক্রিয় থাকবা তার থেকেও বেশি সক্রিয় থাকবা আমার অতিথিদের জন্য, তারা যাতে কোনোভাবেই কোন ধরনের অপদস্থ না হয়, কারণ অপদস্থ হবেই সেটা জানে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে কেন যেন একটু খুব বুদ্ধিমত্তার সাথে অপদস্থটা ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফরমেশন অফ অপদস্থ বলতে পারেন। কারণ যে অপদস্থটা হওয়ার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেই
যে অপদস্থ হওয়ার কথা ছিল তার মন্ত্রী পরিষদকে, উনারা এটাকে সুকৌশলে এই 6 জন রাজনৈতিক ব্যক্তিদেরকে এনে পুরো বিষয়টা এখন দৃষ্টিটা আপনি আলোচনা করছেন, আমি আলোচনা করছি এবং পুরো বাংলাদেশ আলোচনা করছি। আলোচনাটি হওয়ার কথাই ছিল যে ডক্টর ইউনূসের সময় আছে। জি, এবং সর্বশেষ আপনার যে প্রশ্নটি ছিল যে জামায়াত ইসলাম তো খুব সুন্দর হবে, আসলে জামায়াত ইসলামের আপনি নায়েবে আমির দেখবেন যখন প্রথমেই সবার শেষে উনি ছিলেন, ফলে কি হয়েছে পুরো মানে ঝামেলাগুলো সম্পূর্ণ প্রথম দিককার যারা ছিলেন নেতৃবৃন্দ তাদের উপরে যায়। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যেহেতু টার্মিনাল সংক্রান্ত সমস্যা ছিল, 4 নম্বর টার্মিনাল সংস্কারের কাজও চলছিল এবং অ্যাপ্রুভালটা দিয়েছিল আসলে 8 নম্বর টার্মিনালে ডেমনস্ট্রেট করার জন্য। জামাতের নায়েবে আমির ইতিমধ্যে বের হয়েই উনি টেক্সট করতে পেরেছেন যে আমরা আসলে বের হচ্ছি 4 নম্বর টার্মিনালে, যেটা অন্যান্য অপর রাজনৈতিক দলগুলো সেই টেক্সট করার সুযোগ পান নাই, যে কারণে ফলে তারা চলে আসতে পেরেছে 4 নম্বর টার্মিনালে কিছু সংখ্যক লোক, কিন্তু এখানে আসতে পারেন নাই সবাই। বাকি বিএনপির তো একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, খুব বড় ডেমনস্ট্রেশন হচ্ছে, প্রচুর ব্যাপক লোক সংখ্যকই ছিল, ফলে না হওয়ার কারণে এখানে এককভাবে তাদেরকে পেয়ে আওয়ামী লীগের লোকরা জানতে পেরেছে যে জানার দরকার ছিল বিএনপির লোকদের। কারণ স্টেক হোল্ডার সরকারকে সহযোগিতা করবে কে? সরকারকে সহযোগিতা করবে যারা এখানকার এই রাষ্ট্রকে সমর্থন করে, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে, এবং যারা আসছে প্রতিনিধি হিসেবে তাদের দল সমর্থকরাই কিন্তু এখানে এসে সরকারকেও সাপোর্ট করবে এবং সার্বিকভাবে একটা অপদস্থহীন মুক্ত এক সুন্দরভাবে রিসিভ করবে। আপনি কাকে দায়ী করবেন এক লাইনে বলবেন? নয়ন বাঙালি এই ঘটনা যে ঘটলো, আমি এক লাইনে বলতে চাই, প্রথমেই বলতে চাই এই সরকার, আমাদের সরকারই সবচেয়ে বড় দায়ী, অন্তর্বর্তীকালীন সরকার, এবং যে দায়ের কারণেই আজকে মিশন সবকিছু এখনো কোন শৃঙ্খলার মধ্যে নাই। উনি বলছিলেন যে সুকৌশলে এটা এই অপদস্থটা মানে ডাইভার্ট করে ফেলা হয়েছে, মানে যেটা ওনার হওয়ার কথা ছিল সেটা অতিথিদের উপর। অনেক ধন্যবাদ নয়ন বাঙালি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।